বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছো নিশ্চয়ই সবাই। আমি আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ শ্বসন ও শ্বাসক্রিয়া। এখান থেকে আমার আজকের আলোচনা হলো শ্বসন এবং শ্বসন তন্ত্র নিয়ে আলোচনা করি। তো আমি তোমাদের যদি জিজ্ঞেস করি শ্বসন কাকে বলে, তাহলে আমি এরকম করে বলবো যে খুব সংক্ষেপে যদি বলি, মুখস্থ করে না বললি, তাহলে বলবো হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বা যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় অথবা শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় হলো শ্বসন। তুমি হয়তো মুখস্থ করে লিখতে গেলে লিখবে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বা গতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এরকম। তা আমি বলবো যে আসলে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় হলো শ্বসন। তুমি যদি এরকম দেখো যে আমরা যেমন খাবার খাচ্ছি, পরিপাকের মাধ্যমে খাদ্যগুলো যে আমাদের পরিপাক তন্ত্রে থেকে যাচ্ছে, তো সেইটাকে কোষ পর্যন্ত নিয়ে আসে হলো রক্ত। একটা কোষের ভেতরে খাদ্যের যে সারাংশ অর্থাৎ গ্লুকোজ, এটা জমা থাকে। সেই গ্লুকোজকে অক্সিজেন ভেঙে তৈরি করে হলো শক্তি। আর এই শক্তি উৎপন্ন করার জন্য আমাদের তাহলে লাগতেছে হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় হলো শ্বসন। আর একটু ডিটেল আমি শ্বসন পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন তন্ত্র। তুমি মনে করে দেখো, আমি এরকম বলি যে সেই সবগুলো তন্ত্রের সংজ্ঞা কিন্তু একই রকম, কারণ কতগুলো অঙ্গ মিলে গঠন করে হচ্ছে একটা তন্ত্র। আর সেই ক্ষেত্রে শ্বসন তন্ত্র আমরা বলবো শ্বসনে সাহায্যকারী যে অঙ্গ সেগুলো মিলে যে তন্ত্র গঠন করে তাকে বলা হয় শ্বসন তন্ত্র। আমার আজকের মূল আলোচনা হচ্ছে শ্বসন তন্ত্র। তুমি জানো আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম জানো কি? হ্যাঁ, ফুসফুস। আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম ফুসফুস। মাছের ফুলকা, ব্যাঙের ফুসফুস, ফুলকা দুটাই থাকে। তো আমার আজকের আলোচনা সেটা হচ্ছে শ্বসন তন্ত্র। তাহলে আমাদের এই শ্বসন তন্ত্রের আমি যদি শুরুটা বলি, তাহলে বলবো এই নাকে, তুমি তোমার সঙ্গে মিলাও, এই নাসারন্ধ্র নাকের ছিদ্র, এখান থেকে শুরু হলো আমাদের শ্বসন তন্ত্র। তাহলে এখানে থাকতেছে আমাদের দুইটা নাসারন্ধ্র, এটা এই সম্মুখ নাসারন্ধ্র, এই নাসারন্ধ্র দিয়ে আমাদের শ্বসন তন্ত্রের শুরু। তাহলে 1 নাম্বার হলো নাসারন্ধ্র। 2 নাম্বার যে পয়েন্টটা বলবো আমরা সেটা হলো এই ভেস্টিবিউল বা গহ্বর, অর্থাৎ ছিদ্রর পরের যে গহ্বরটা, এটাকে বলতেছে হলো ভেস্টিবিউল বা নাসা গহ্বর। এখানে দেখো মাঝখানে একটা ব্যবধায়ক ফিল করো তুমি, যে মাঝখানে একটা তরুণ আস্থি নির্মিত একটা ব্যবধায়ক বা একটা সেপ্টাম থাকতেছে, যা দ্বারা গহ্বরটা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত থাকতেছে আমাদের। আর এই গহ্বরের ভেতরে তোমার যে জিনিসটা থাকে সেটা তুমি খেয়াল করো, আমাদের নাকের ভেতরে লোমের মতো থাকে, এগুলাই লোম থাকে। এই প্রত্যেকটা লোমের গোড়ায় একটা করে মোম গ্রন্থি থাকে। খেয়াল করো যে প্রত্যেকটা লোম, নাকের যে লোমগুলো থাকে, এগুলাও একটা কাজ আছে আসলে, একটা করে মোম গ্রন্থি থাকে। আর যার থেকে তরল নিঃসৃত হয়, যখন এগুলো ছাঁকনির মতো কাজ করে, আমরা যখন বাতাস গ্রহণ করি তার সঙ্গে ধুলাবালি প্রবেশ করে, আর এই ধুলাবালি সেটা কি করে, ওই মোম গ্রন্থির সাথে লেগে যে নাকের যে শ্লেষা বা ময়লা সেটা তৈরি হয়, অর্থাৎ ভেতরে ধুলাবালিকে যেতে বাধা প্রদান করে। এটা হলো আমাদের এই নাসা গহ্বর অবস্থান করে। এখানে আরেকটা কোষ আছে, তুমি যদি খেয়াল করে দেখো, এখানে অলফেক্টরি একটা কোষ আছে, এটা সম্পর্কে পরবর্তী অষ্টম অধ্যায়ে আমরা পড়বো। অলফেক্টরি কোষ, এই কোষটা ঘ্রাণে সাহায্য করে আমাদের মূলত। তাহলে আমরা বললাম ভেস্টিবিউল বা নাসা গহ্বর, এটা একটা সেপ্টাম দ্বারা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত থাকতেছে, আর এখানে সিলিয়া থাকতেছে আর থাকতেছে অলফেক্টরি কোষ। এরপরে যেটা বলবো পশ্চাৎ নাসারন্ধ্র। তুমি ফিল করো যে এই গহ্বরটা পিছনের দিকে যে দুইটা ছিদ্রতে যে শেষ হচ্ছে, এটাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলতেছি। এই পশ্চাৎ নাসারন্ধ্র যে এইখান থেকে, অর্থাৎ এই যে ছিদ্র দুইটা, এই ছিদ্র দুইটাকে বলা হয় হলো কোয়ানা। কোয়ানা নামক দুইটা ছিদ্র দ্বারা এরা নাসা গলবিলে যে উন্মুক্ত হয়। নাসা গলবিল, এই নাসা গলবিলের পরের অংশটা হলো আমাদের যে মুখ গলবিল, সেই গলবিল। তুমি খেয়াল করো, এই জায়গাটাকে বলা হয় হলো গলবিল। আমি এটাকে বিভিন্ন সময় চৌরাস্তার মতো তুলনা করি আমি, কারণ দেখো যে এই জায়গাটার সঙ্গে আমাদের নাকের একটা সংযোগ আছে, চোখের একটা সংযোগ আছে, কানের একটা সংযোগ আছে, মুখের একটা সংযোগ আছে। তুমি যদি খেয়াল করে দেখো যে নাকের মধ্যে যদি কোনো ড্রপ জাতীয় ওষুধ দাও, তাহলে গলায়
তিতো ভাবটা চলে আসবে, না কানে দিলেও আসবে, চোখে দিলেও আসবে, মুখে দিলে তো কথাই নেই। যে কারণে আমি বলি আসলে এটা চৌরাস্তার মোড়ের মতো একটা জায়গা। তাহলে এই জায়গাটার নাম বললাম আমরা গলবিল। এই গলবিলের পরবর্তী যে অংশটা আমরা বলবো নাসা গলবিল। আর আরেকটু বিষয় একটু বলি, যে কারণে দেখো ওই ইএনটি জানো কিনা, ইএনটি অর্থাৎ ইয়ার, নোজ এবং থ্রট অর্থাৎ নাক কান গলা বিশেষজ্ঞ একজনই, মানে এটা একটা লিঙ্ক আছে, একটা সংযোগ আছে, নাক কান গলা চোখ। যদি বলো যে চোখ, হ্যাঁ চোখ আর একটা জটিল অঙ্গ, যে কারণে এটা আলাদা করে বলা, কিন্তু নাক কান গলা এরা কিন্তু একই, ইয়ার নোজ থ্রট ইএনটির ডাক্তার একজনই ট্রিটমেন্ট করতেছে, কারণ এদের একটা সংযোগ আছে, সেই কারণেই হয়তো। এরপরে যেটা বলবো আমরা সেটা হলো এই শ্বাসনালীটা শুরু হয়ে গেল আমাদের, এখান থেকে শুরু হলো। এই শ্বাসনালীর শুরুর অংশটার নাম হলো স্বরযন্ত্র। আমি আরেকবার একটু রিপিট করি, তাহলে নাসারন্ধ্র, ভেস্টিবিউল, তারপরে আসছে নাসা গহ্বর, তারপরে আসতেছে আবার পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে নাসা গলবিল, তারপরে আসতেছে আমরা ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীর শুরুর অংশটার নাম বলা হয় হলো স্বরযন্ত্র। ইম্পর্টেন্ট একটা শব্দ, স্বরযন্ত্র। স্বরযন্ত্র বা বলা হয় ল্যারিংস। এই স্বরযন্ত্র এরা হলো এই তরুণাস্থি নির্মিত কতগুলো টুকরা, হাড় দ্বারা গঠিত, তরুণাস্থির খণ্ড দ্বারা গঠিত। এখানে একটা বড় খণ্ড থাকে তরুণাস্থি, এটা মার্ক করার, এটা দরকারি। এটাকে থাইরয়েড তরুণাস্থি বলা হয়, যেটা কিনা ছেলেদের ক্ষেত্রে এটা একটু বেশি বড় থাকে, উঁচু থাকে, গলার এই জায়গাটায় দেখা যায়। অ্যাডামস আপেল মানে আদমের যে আপেল, এটা বলা হয় এটাকে অ্যাডামস আপেল। এই জায়গাটাকে সেই থাইরয়েড, তাহলে কোন অস্থিটাকে বলতেছি আমি, থাইরয়েড তরুণাস্থিকে বলা হলো অ্যাডামস আপেল। তাহলে স্বরযন্ত্রের একটা তরুণাস্থির খণ্ড, সবচেয়ে বড় খণ্ডটার নাম হলো থাইরয়েড তরুণাস্থি, এটাকে বলা হলো অ্যাডামস আপেল। এইখানে যে, তাহলে আমি একটু চিত্রের দিকে যাব, শুরু করি। তাহলে এইখানে আমি যদি বলি এরকম স্বরযন্ত্রটা, এরকম ল্যারিংস বা স্বরযন্ত্র, এখানে আসলে মূলত এরা তরুণাস্থি নির্মিত থাকে। এই জায়গাটায় একটা অংশ থাকে, এটার নাম বলে এপিগ্লটিস বা ইউভুলা, এপিগ্লটিস বা ইউভুলা। এবং এই জায়গায় দুই পাশে থাকে তোমার স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড, স্বররজ্জু বা ভোকাল কর্ড বা তন্ত্রী বলা হয়। আমাদের এটা বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন, এমসিকিউ, কতগুলা স্বরযন্ত্র বা স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড থাকে আমাদের শ্বাসনালীতে। তাহলে এখানে আমি বলবো 6টা ভোকাল কর্ড থাকে আমাদের এই এই স্বরযন্ত্রের মধ্যে। তাহলে আমরা বলবো এখানে থাকতেছে এপিগ্লটিস বা ইউভুলা, এই দুইটাকে বলতেছে স্বরতন্ত্রী। এখানে দেখানো যাচ্ছে না সবগুলো, স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড মূলত আমাদের শব্দ সৃষ্টি করতে সাহায্য করে। এরপরের যে অংশটা আসবো, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের, সেটা হলো শ্বাসনালী। তাহলে আমি জাস্ট এমনি দেখাচ্ছি এই শ্বাসনালী। এটা তুমি খেয়াল করেছো অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে, তবে এটা যে বেসিনের নিচের যে পাইপটা থাকে না, জিগজ্যাগ পাইপ, ঠিক এরকম। অর্থাৎ এইখান থেকে যে নালীটা আসতেছে একটা পাইপ, এই পাইপটার মধ্যে এরকম তরুণাস্থির রিং রিং থাকে। এই তরুণাস্থির রিং কিন্তু এরকম আটকানো থাকে না, এরকম সি আকৃতির তরুণাস্থির, এরকম সি আকৃতির খণ্ড থাকে তরুণাস্থির, এরকম সি আকৃতির তরুণাস্থির খণ্ড থাকে 16 থেকে 20টি। এগুলো কিন্তু মার্ক করার। এই 16 থেকে 20টি তরুণাস্থির খণ্ড দ্বারা গঠিত থাকে আমাদের এই শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়াটা। আর এই তরুণাস্থির খণ্ড থাকার কারণে এটা কখনো এরকম চুপসে যায় না, যে কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হয় না। তাহলে আমরা বললাম সি আকৃতির তরুণাস্থির খণ্ড থাকে, এটা 16 থেকে 20টি থাকে। মুখস্থ করার যে ব্যাপারগুলো আমি বলি, এই 12 সেন্টিমিটার দীর্ঘ, 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আমাদের থাকে ট্রাকিয়া, এটার ভেতরেও থাকে সিলিয়া। এরপরে দেখো এই ট্রাকিয়াটা, তাহলে এখানে এরকম তরুণাস্থির রিং থাকতেছে। এইটা বক্ষ গহ্বর আসার পর এরকম দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল, এরকম দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল। এই ভাগগুলোকে বলা হয় ব্রঙ্কাস। তাহলে বুকে আসার পর দুই দিকে দুইটা খণ্ড, শ্বাসনালীটা ভাগ হয়ে গেল, এটাকে বলতেছি আমরা ব্রঙ্কাস। তাহলে এই ব্রঙ্কাস একটা এটা বাম ব্রঙ্কাস, এটাকে বলা হয় ডান ব্রঙ্কাস। এই বাম ব্রঙ্কাস যেটা, এটা তোমার এরকম যে দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়, আর এইটা যে এখানে যে এরকম 3টা শাখায় বিভক্ত হয়ে যায়। এটাও মার্ক করার যে ব্রঙ্কাস
দুই পাশে বাম এবং ডান ব্রঙ্কাস, বাম পাশেরটা দুইটা শাখায় বিভক্ত, ডান পাশেরটি তিনটি শাখায় বিভক্ত থাকতেছে। এইটা বাম ফুসফুসে প্রবেশ করে, অর্থাৎ বাম ফুসফুসে দুইটা খণ্ড বিশিষ্ট দুইটা লোব থাকে, আর এখানে তিনটা খণ্ডর মধ্যে তিনটা লোবে বিভক্ত থাকতেছে ফুসফুস। তাহলে এইখানে বলতেছি এই ব্রঙ্কাসের দুইটা শাখা বের হয়ে গেল, এগুলোকে বলা হয় ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল থেকে যে শাখাগুলো বের হচ্ছে এগুলোর নাম বলে অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী থেকে এখানে যাচ্ছে হলো অ্যালভিউলার নালী, অ্যালভিউলাস। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে ব্রঙ্কাস, এটা এই যে ব্রঙ্কাস এটা হলো ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউলের মধ্যে কিন্তু কোনো তরুণাস্থি থাকে না, কিন্তু ব্রঙ্কাসের মধ্যে শ্বাসনালীর মধ্যে তরুণাস্থি থাকে। তাহলে আমরা বললাম যে এই শাখাটা যদি বলি তাহলে আমরা বলবো নাসারন্ধ্র, নাসা গহ্বর বা ভেস্টিবিউল, ভেস্টিবিউলের পরে থাকবে প্রস্তাব নাসারন্ধ্র, নাসা গলবিল, গলবিলের পরে আসবে ষড়যন্ত্র, এই অংশটার নাম হলো ষড়যন্ত্র বা ল্যারিংস, ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপরে হলো ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালী থেকে অ্যালভিউলাস। এরপরে যে জিনিসটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের প্রধান শ্বসন অঙ্গের প্রধান যে অংশটা, এটার নাম হচ্ছে ফুসফুস। তাহলে আমাদের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে হলো ফুসফুস। এই ফুসফুস আমাদের দুই পাশে দুইটা ফুসফুস থাকে, একটা বাম ফুসফুস আর একটা ডান ফুসফুস। এই বাম ফুসফুস যেটা, এই বাম পাশের যে অংশটা, এটা দেখতেও যে আমি যদি তোমাকে বাস্তবের কথাই বলি বা আমি আঞ্চলিক ভাবে যেটা বলি যে ফুসফুস আসলে দেখছো কিনা তুমি, তাহলে আমরা বলবো ফুসফুস মানে যে কলিজার মতো একটা অংশ থাকে যেটাকে আমরা জেনারেলি বলে থাকি ফেফড়া। এই ফেফড়া যে অংশটা এটাই মূলত হলো ফুসফুস। তাহলে এটা পানিতে দেখো ভাসে, কলিজাটা পানিতে কিন্তু ডুবে যাবে, তার কারণ এই ফুসফুসের ভেতরে অসংখ্য বায়ুপূর্ণ গহ্বর থাকে যেটাকে বলা হয় অ্যালভিউলাস। তাহলে এই ফুসফুসটা আসলে গোলাপি রঙের, ওই যে স্পঞ্জের মতো ওই যে অ্যালভিউলাস থাকে, এবং বাম পাশে এটা দুইটা লোবে বিভক্ত বা দুইটা খণ্ডে বিভক্ত, ডান পাশেরটা তিনটা খণ্ডে বিভক্ত থাকতেছে। এটার তুমি ওজন গুলা একটু দেখবা যে বাম ফুসফুসের ওজন মেবি বইয়ে দেওয়া আছে 565 গ্রাম, ডান ফুসফুসের ওজন হলো 625 গ্রাম। এগুলা মুখস্থ করা, তুমি বই থেকে আরেকটু দেখে নিবে। তাহলে এই হলো আমাদের ফুসফুস। তুমি জানো ফুসফুসের ভেতরে মূলত ওই যে অ্যালভিউলাস গুলো থাকে, অনেকটা আঙ্গুরের ঝোপার মতো থাকে অ্যালভিউলাস গুলো। তাহলে এই ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে, সেই যে মনে করে দেখো হৃৎপিণ্ডের যেরকম আবরণ পড়েছে, ঠিক ফুসফুসের যে আবরণ থাকে, ফুসফুসের আবরণটাকে বলা হয় হলো প্লুরা। ফুসফুসের আবরণটাকে বলা হয় হলো প্লুরা। হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম, ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। আস্তে আস্তে সবগুলো জানবো। প্লুরা এটাও দুইটা স্তরে বিভক্ত, দুই লেভেল, একটা হচ্ছে প্যারাইটাল স্তর, আরেকটা হচ্ছে হলো ভিসেরাল স্তর। একটা প্যারাইটাল আর একটা হলো ভিসেরাল স্তর। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এই দুই স্তরের মাঝখানে একটা তরল পদার্থ থাকে, যে তরলটার নাম বলা হয় হলো সেরাস ফ্লুইড। এটা অনেক সময় পরীক্ষায় দেয় সেরাস ফ্লুইড কি। তাহলে আমরা বলবো হলো যে ফুসফুসের আবরণ, এটা বাইরেরটা প্যারাইটাল স্তর, ভেতরেরটা ভিসেরাল স্তর, দুই স্তরের মাঝখানে একটা তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় হচ্ছে হলো সেরাস ফ্লুইড। তাহলে আমরা ফুসফুস সম্পর্কে বললাম। এরপরের যে একটা জিনিস বলি, এই জায়গাটা ফুসফুসের, এই জায়গাটা যে জায়গা দিয়ে তোমার এই ব্রঙ্কাস ফুসফুসের ভেতরে প্রবেশ করতেছে সেই জায়গাটার নাম, অর্থাৎ এটা যদি ফুসফুস হয়, সরি এই জায়গা দিয়ে যে ব্রঙ্কাস প্রবেশ করতেছে যে স্থানটা দিয়ে, এই জায়গাটার নাম বলতেছি আমরা হচ্ছে হাইলাম। তাহলে আমি শব্দটা বলতেছি যেটা, সেটা হচ্ছে হলো হাইলাম। হাইলাম। তাহলে এই হাইলাম দিয়ে আমাদের ফুসফুসের ভেতরে প্রবেশ করতেছে হচ্ছে হলো এই ব্রঙ্কাস, ফুসফুসের ভেতরে প্রবেশ করতেছে ধমনী, এখানে বের হয়ে আসতেছে শিরা, তারপরে লসিকা নালী, তারপরে এগুলো একসাথে, অর্থাৎ কতগুলা নালীকে একত্রে হয়ে ওইটাকে একটা যোজক কলা দ্বারা আবৃত করে ফেলতেছে। আবারও বলি, এদিক দিয়ে প্রবেশ করতেছে ব্রঙ্কাস, আবার ধমনী প্রবেশ করতেছে, শিরা বেরোচ্ছে, লসিকা নালী আছে, সবগুলো একত্র হয়ে একটা বান্ডেল তৈরি করে, যোজক কলা মিলে একটা বান্ডেল তৈরি করে। আর ওই বান্ডেলটার নাম বলা হয় হলো পালমোনারি মূল।
এই বান্ডেলটাকে বলতেছে হলো পালমোনারি মূল। তাহলে এই স্থানটা, তাহলে হাইলাম কি, পালমোনারি মূল কি, তারপরে সেরাস ফ্লুইড কি, এগুলা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এই জিনিসগুলোকে খেয়াল করতে বলবো। আর তাহলে আমাদের আলোচনা যেটা ছিল শ্বসনতন্ত্রের যে অংশটা আমরা বললাম, এই সবগুলো অংশ তুমি খেয়াল রাখবে। এই জায়গায় একটা বিষয় আমি একটু বলি, এইখানে আমাদের একটা অংশ থাকতেছে, এই জায়গাটার নাম বলতেছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকতেছে আমাদের শ্বসনতন্ত্রের নিচের অংশটা। এই মধ্যচ্ছদাটা, এটা আরো ডিটেল আছে। এই মধ্যচ্ছদাটা, এটার এক মাথা এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের সাথে যুক্ত থাকে একটা পেশি। এই পেশিটা আবার তোমার হলো বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এটা যখন টান পড়ে ধনুকের মতো, তাহলে এই জায়গাটা সোজা হয়ে যায়। সোজা হলে দেখো এই জায়গাটা জায়গা বেড়ে যায়। বেড়ে গেলে ফুসফুসটা প্রসারিত হওয়ার জন্য জায়গা পায়, অর্থাৎ অক্সিজেন বাইরে থেকে এসে ফুসফুসটা ফুলে যায়। আবার এই মধ্যচ্ছদা যখন আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এই পেশি সংকোচনে, তখন করে কি এই ফুসফুসের মধ্যে একটা চাপ পড়ে, ফলে এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইডটা দেহের বাইরে বের হয়ে যায়। অর্থাৎ একই পথে এদিকে অক্সিজেন দেহের ভেতরে প্রবেশ করে ফুসফুসের ভেতরে, আবার এই একই রাস্তায় কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে বের হয়ে যায়। এই হলো আমাদের শ্বসনতন্ত্রের অংশগুলো। তুমি সবগুলো অংশকে আলাদা আলাদা মার্ক করে পড়বে একটু, দেন আমরা আগামী ক্লাসের পরবর্তী অংশ যেটা সেটা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।